একটা সময় যখন ছিল যখন সেফ এক্সিটের শব্দটি শুনলেই মনে পড়ত মইনু আহমেদ আর ফখরুদ্দিন আহমেদের নাম। দুই শাসকের সেই নিরবস্থান এক সময়ের ক্ষমতার কেন্দ্র থেকে হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়া যেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অমীমাংসিত অধ্যায়। আর আজ সেই শব্দটাই আবার ফিরে এসেছে, কিন্তু এবারের মুখে মুখে উচ্চারিত হচ্ছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের ভেতর থেকেই। প্রশ্ন জেগেছে, উপদেষ্টারা কিভাবে পালাবেন, কোথায় পালাবেন, তারা কার সঙ্গে লিয়াজও রাখছেন? উপদেষ্টারা পালানোর পর নাহিদ, সার্জিস, হাসনাতদের কি হবে? চলুন ধাপে ধাপে বিশ্লেষণ করি। মনে আছে 2007 সালের কথা? রাজনৈতিক সংকট, আদালত অবরুদ্ধ, রাস্তায় টিয়ার গ্যাস, আর এরই মধ্যে জরুরি অবস্থা জারি। তখনই গঠিত হয়েছিল সেই তত্ত্বাবধায়ক সরকার, যার নেতৃত্বে ছিলেন ফখরুদ্দিন আহমেদ আর ক্ষমতার কেন্দ্রে ছিলেন সেনাপ্রধান মইনু আহমেদ। তাদের ভাষায় সেটা ছিল দুর্নীতিমুক্ত নতুন রাজনীতির সূচনা। কিন্তু বাস্তবে দেখা গেল গণতন্ত্র স্থবির, রাজনীতিবিদরা কারাগারে, আর সেনা সদরই হচ্ছিল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। 2 বছর পর যখন আওয়ামী লীগ নির্বাচনে জিতে ক্ষমতায় এলো, তখন ফখরুদ্দিন মঈন জুটি একদম নীরবে দেশ ছেড়ে চলে যান বিদেশে। এখন তারা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, কিন্তু কখনই প্রকাশ্যে বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলেননি। তখনই জনপ্রিয় হয়েছিল সেফ এক্সিট শব্দটি, অর্থাৎ রাজনৈতিক আপোষের বিনিময়ে নির্বিঘ্নে প্রস্থান, কারাগার নয়, বিচার নয়, বরং বিদেশে নিশ্চিত জীবন। এবার সেই শব্দটি আবার ফিরে এসেছে অন্য এক প্রেক্ষাপটে, অন্য নেতৃত্বে। এবার আলোচনায় ডক্টর ইউনূস সরকার। 2024 সালে জুলাই মাস, রাজনৈতিক অস্থিরতা, নির্বাচন নিয়ে বিতর্ক, আর হঠাৎ করেই ছাত্র জনতার অভ্যুত্থান। সেনা নয়, পুলিশ নয়, রাস্তায় মানুষ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এই আন্দোলনের মুখ হয়ে ওঠেন নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ। আড়াল থেকে সহযোগিতা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। যথারীতি সবচেয়ে বড় পদে বসেন ডক্টর ইউনূস, আর উপদেষ্টা হন প্রশাসন, নাগরিক সমাজ, বিচার এবং ব্যবসায়িক মহলের প্রতিনিধিরা। তখন মানুষ ভেবেছিল এই সরকার হয়তো 2007 সালের ভুলের পুনরাবৃত্তি করবে না। কিন্তু মাত্র কয়েক মাসের মাথায় ভেতরে ভেতরে তৈরি হয় নতুন এক বিভাজন। একদিকে আছেন ডক্টর ইউনূস, যিনি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য। অন্যদিকে আছেন নাহিদ, সার্জিস, যারা মাঠের আন্দোলন থেকে উঠে এসেছেন। কিন্তু সেই নাহিদ এখন সরাসরি অভিযোগ করছেন উপদেষ্টারা নিজেদের সেফ এক্সিটের চিন্তা করছেন, অর্থাৎ যাদের হাতে ছিল অভ্যুত্থানের পরের দায়, তারা এখন দায় মুক্তির পথ খুঁজছেন। কেন এমন হচ্ছে? বিশ্লেষকরা বলছেন এর 3টি বড় কারণ আছে। প্রথম কারণ রাজনৈতিক অনিশ্চয়তা আর ফেব্রুয়ারির নির্বাচন। ডক্টর ইউনূস বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কিন্তু প্রশ্ন হলো সেই নির্বাচন আদৌ কি সম্ভব হবে? নিবন্ধনহীন রাজনৈতিক দল, অস্থির পরিস্থিতি আর আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অনিশ্চয়তা, সব মিলিয়ে আশঙ্কা আরও বাড়ছে। এই পরিস্থিতিতে নির্বাচন হলে সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে বড় প্রশ্ন উঠবে। আর ঠিক সেই জায়গাতেই উপদেষ্টাদের ভয়। যদি নির্বাচন পরবর্তী সরকার গঠন নিয়ে আন্তর্জাতিক চাপ আসে, তাহলে তাদের অবস্থান কোথায় থাকবে? তারা কি তখন বেআইনি সরকারের সহযোগী হিসেবে বিবেচিত হবেন না? দ্বিতীয় কারণ বিএনপি, জামাত ও আওয়ামী লীগের সঙ্গে গোপন লিয়াজো। নাহিদ, সার্জিসের অভিযোগ এখানেই সবচেয়ে তীব্র। তাদের দাবি ইউনূস সরকারের ভিতরকার অনেকেই বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ রাখছেন, কেউ বিএনপির সঙ্গে, কেউ জামাতের সঙ্গে, আবার কেউ আওয়ামী লীগের সঙ্গে। বিশেষ করে যখন জানা গেল লন্ডনে তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক হয়েছে, তখন থেকে সন্দেহ আরও ঘনীভূত হয়।
আর সম্প্রতি ঢাকার কূটনীতিকদের সঙ্গে সাবের হোসেন চৌধুরী বৈঠকের খবর ফাঁস হওয়ার পর এই প্রশ্ন আরও বড় হয়ে উঠেছে। এই সরকার কি ধীরে ধীরে রাজনৈতিক আপোষের পথে হাঁটছে? আর তৃতীয় কারণ, আন্তর্জাতিক চাপে সেফ এক্সিটের ভয়। অন্তর্বর্তী সরকারের মূল ভরসা ছিল আন্তর্জাতিক সমর্থন, কিন্তু গত কয়েক সপ্তাহ সেই সমর্থনে ফাটল ধরেছে। ওয়াশিংটন, লন্ডন, বাসেল সব জায়গায় ডক্টর ইউনূস সরকারের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠছে, বিশেষ করে মানবাধিকার ইস্যুতে এবং নির্বাচনের সময়সূচি নিয়ে। এখন যদি সেই সমর্থন কমে যায়, তাহলে সরকারের ভেতরে অনেকেই নিরাপদ আশ্রয় খুঁজবেন, যেমনটা করেছিল 2007 সালের তত্ত্বাবধায়ক সরকার। এটাই হচ্ছে সেফ এক্সিট সিমটম, যেখানে একজন উপদেষ্টা ভাবছেন আমার নাম ইতিহাসের কোথায় লেখা থাকবে, আরেকজন ভাবছেন আমি কাকে ভরসা করব, ইউনূসকে নাকি ওয়াশিংটনকে। নাহিদ ইসলামের সাম্প্রতিক বক্তব্য ছিল একেবারে সরাসরি, যাদের উপরে আমরা আস্থা রেখেছিলাম তাদের দ্বারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব প্রতারিত হয়েছে। এই বক্তব্যের রাজনৈতিক অর্থ গভীর। এটি শুধু উপদেষ্টাদের বিরুদ্ধে নয়, বরং ডক্টর ইউনূসের নেতৃত্বের দিকেও এক ধরনের চ্যালেঞ্জ। সার্জিস আলম তো আরও স্পষ্ট করে বলেছেন কোথাও সেফ এক্সিট নেবে। পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটি জায়গা, সেটা হচ্ছে মৃত্যু। এই ভাষা এতটাই তীব্র এবং ইঙ্গিত দিচ্ছে যে সরকারের ভেতরে বিভাজন এখন প্রকাশ্যে রূপ নিচ্ছে। নাহিদ ও সার্জিসের বক্তব্যের পর সরকারের পক্ষ থেকে কেউ মুখ খুলছেন না। সচিবালয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে। তিনি উত্তর দেন, নাহিদ ইসলামের বক্তব্যটা যদি স্পেসিফিক হতো তাহলে সরকারের পক্ষ থেকে কিছু বলা যেত, তবে আমি কোথাও যাচ্ছি না, দেশ ছেড়ে যাওয়ার পরিকল্পনা নেই। এই জবাবের মধ্যেই লুকিয়ে আছে ব্যর্থতা। তিনি বললেন যাওয়ার পরিকল্পনা নেই, কিন্তু বললেন না কেউ যাচ্ছে না। একইভাবে সড়ক উপদেষ্টা ফজল কবির খান বললেন 72 বছর বয়সে যদি আমাকে সেফ এক্সিট নিয়ে ভাবতে হয় সেটাই দুঃখের। আইনি উপদেষ্টা আসিফ নজরুল বললেন উপদেষ্টা হিসেবে আমাদের কারোই সেফ এক্সিটের দরকার নেই। তবু কেউ স্পষ্ট করে বলছেন না নাহিদ বা সার্জিস যা বললেন তা ভুল। এই নিরাপত্তায় কি ইঙ্গিত নয় যে কোথাও কিছু হতে চলেছে? সেফ এক্সিট শুধু বিদেশে পালিয়ে যাওয়া নয়, এটি একটি রাজনৈতিক কৌশল যেখানে ক্ষমতার পরিবর্তনের সময় নির্দিষ্ট কিছু ব্যক্তি নিজেদের নিরাপদ রাখার জন্য কিছু বিনিময় করে। কেউ সুযোগ সুবিধা দেয়, কেউ তথ্য দেয়, কেউ নথি গায়েব করে। এর বিনিময়ে তাদের দেওয়া হয় নিরাপদ দেশ ত্যাগের সুযোগ। 2007 সালে এই কৌশল ব্যবহার করেছিলেন মঈন এবং ফখরুদ্দিন। 18 বছর পর ইতিহাস কি আবার পুনরাবৃত্তি হতে চলেছে? আজ 2025 সালে ইউনূস সরকারের কিছু উপদেষ্টার ক্ষেত্রেও সেই একই কৌশল কাজ করছে বলে অভিযোগ উঠছে। এই সরকারের গঠনে আন্তর্জাতিক ভূমিকাও স্পষ্ট। ওয়াশিংটন চাইছিল আওয়ামী লীগ প্রভাবমুক্ত একটি প্রশাসন, আর দিল্লি চাইছিল স্থিতিশীল এক বাংলাদেশ। কিন্তু বাস্তবে দেখা গেল এই দুই প্রভাবের মাঝখানে ইউনূস সরকার একটি কৌশলগতভাবে একা, যার ফলে উপদেষ্টারা ভিন্ন ভিন্ন শিবিরে আশ্রয় খুঁজছেন, কেউ পশ্চিমে, কেউ পূর্বে। কূটনৈতিক সূত্র বলছে এরই মধ্যে কয়েকজন উপদেষ্টা বিদেশে সফরে গিয়ে স্থায়ী আশ্রয়ের আবেদন করেছেন, যদিও সরকারিভাবে কিছুই স্বীকার করা হয়নি। প্রশ্ন হচ্ছে যদি উপদেষ্টারা পালান তাহলে যারা এই সরকারের জন্ম দিয়েছিল তাদের কি হবে? নাহিদ, সার্জিস, হাসনাতরা এখন রাজনৈতিকভাবে কোণঠাসা। একদিকে গণ অভ্যুত্থানের স্বপ্ন ভেঙে পড়ছে, অন্যদিকে সরকারের ভেতর থেকে তারা হারাচ্ছেন প্রভাব। তাদের দল এনসিপি এখনও নিবন্ধনের অপেক্ষায়, কিন্তু মাঠের রাজনীতি ছাড়াও তারা এক প্রকার কোণঠাসা হয়ে পড়েছেন রাষ্ট্রযন্ত্রের কাছে। যদি নির্বাচনের আগেই উপদেষ্টারা বিদেশে সরে যান তাহলে অভ্যুত্থানের নেতৃত্বে থাকা এই তরুণরাই প্রথম টার্গেট হবেন, কারণ তখন দায় মুক্তি শুধু উপদেষ্টাদের জন্যই থাকবে, কিন্তু মাঠের নাহিদদের জন্য নয়। অর্থাৎ তারা হয়তো ফিরে যাবেন সেই পুরনো বাস্তবতায় যেখানে বিপ্লবের স্বপ্ন শেষ হয় মামলা, আদালত আর কারাগারের দেয়ালে। প্রশ্নটা এখন স্পষ্ট, এই সরকার কি সত্যি গণ অভ্যুত্থানের আদর্শ ধরে রাখতে পারবে, নাকি শেষ পর্যন্ত সেটাই পরিণত হবে সেফ এক্সিট ড্রামাতে? রাজনীতির ইতিহাস বলে বাংলাদেশে কেউ ক্ষমতা ছাড়ে না,
কেউ কাউকে ছাড়ও দেয় না। যারা ভেবেছিলেন এইবার হয়তো কিছু বদলাবে, তাদের এখন প্রশ্ন একটাই, বদলাবে কে? নাকি আবারও সেই সেফ এক্সিট নিয়ে যাবে বিদেশে, আর দেশ থেকে যাবে সেই আগের জায়গাতেই? বাংলাদেশের রাজনীতিতে পালানোর ইতিহাস পুরনো, কিন্তু এইবার পালালে আর কোনো সেফ এক্সিট বাকি থাকবে না। আপনি কি তাই মনে করেন? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।